উচ্চ প্রাথমিকের ম্যাট 638-এর জাজমেন্ট কপি প্রকাশিত হয়েছে 28/8/2024 সালে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ থেকে। এই জাজমেন্ট দেওয়া হয়েছে মোট 47টি পাতায় এবং 46টি পয়েন্টে। এই জাজমেন্টে নিয়ে আজকে আমরা ব্যাখ্যা করব আপনাদের সাথে। এই জাজমেন্টে কি বলা হয়েছে, নতুন কাউন্সিলিং কি করা হবে নাকি যারা পূর্বে কাউন্সিলিং করেছে তারা যে কাউন্সিলিং করেছে সেই কাউন্সিলিংই হবে, ভ্যাকান্সি আপডেট নিয়ে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, আর কি ভ্যাকান্সি আপডেট করানোর জন্য কি কোনো স্কোপ পড়ে রয়েছে কিনা, এছাড়াও যে রিজার্ভেশন রুলস বা 1:1.4 রেশিওতে যে ইন্টারভিউ ডাকা সেই বিষয়গুলো নিয়ে কি বলা হয়েছে, এবং এই প্যানেলের উপরে যে অন্য অ্যালিগেশনগুলো ছিল সেগুলো নিয়ে কি বলা হয়েছে। সর্বোপরি যে কমিশন অ্যাসেসমেন্ট করে 1463 জন প্রার্থীকে বাদ দিয়েছিল তাদেরকে কেনই বা ইনক্লুড করলো, কেন ডিভিশন বেঞ্চ মনে করছে যে কমিশনের এই কাজটি ভুল হয়েছে, সে সমস্ত বিষয়গুলো এই জাজমেন্ট কপিতে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। আমি এই জাজমেন্ট কপিটি আপনাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব সংক্ষেপে বাংলায়। জাজমেন্ট কপির প্রত্যেকটি লাইন ধরে আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্টের যে সারমর্ম সেটাকে বাংলায় বলার চেষ্টা করব আপনাদের সামনে। অনুরোধ করবো এই ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এই জাজমেন্টটি শুরু হচ্ছে মূলত 18 নম্বর পাতা থেকে। জাজমেন্টটি দিচ্ছেন জাস্টিস তপব্রত চক্রবর্তী। জাজমেন্টের প্রথম যে পয়েন্ট, সেই পয়েন্টে দেখুন বিচারপতি উল্লেখ করছেন আরটি অ্যাক্ট আর্টিকেল 21A ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যান্ড যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের যে শিক্ষার অধিকার এবং রাইট টু লাইভলিহুড অ্যান্ড রাইট টু ফ্রিডম অফ চুজিং এ প্রফেশন অফ মোর দেন 14,000 ক্যান্ডিডেটস, এসবের ওপরে তিনি প্রথমে জোর দিচ্ছেন এবং তিনি বলছেন যে এই বিষয়গুলোকে বেস্ট একটা পসিবল সলিউশন দেওয়ার জন্য এই জাজমেন্টটি দেওয়া হচ্ছে। তার কারণ এখানে শুধু 14,000 প্রার্থীর যারা চাকরি প্রার্থী তাদের যে রাইট টু ফ্রিডম অফ চুজিং এ প্রফেশন এবং রাইট টু লাইভলিহুড এই বিষয়টা প্রশ্নের উপর রয়েছে তা নয়, এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের আর্টিকেল 21A যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 6 থেকে 14 বছর, সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে প্রশ্ন উঠছে। তার কারণ 6 থেকে 14 বছরের শিশুরা শিক্ষক নিয়োগের জন্য যারা শিক্ষা পাচ্ছেন না, এই বিষয়টার একটা সলিউশন হওয়া প্রয়োজন। এরপরে বিচারপতি দেখুন 2 নম্বর পয়েন্টে 2016 সালে যে ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি নিয়োগের যে নোটিফিকেশন 23 সেপ্টেম্বর 2016 সালে হয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করে যে 36টি অ্যাপিল অ্যারাইজ হয়েছে তার শুনানি সম্পন্ন করে সেটিকে ডিসাইড করার কথা বলছেন। 3 নম্বর পয়েন্টে বিচারপতি ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করেছেন 3 এবং 4 নম্বর পয়েন্টে, যে কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল, কারা শুরু করেছিল এবং কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে কোর্ট কেসটা এগিয়েছে, এই সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু বলা হয়েছে এবং কত ভ্যাকান্সি ছিল, কত ভ্যাকান্সির জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছে, একটা মেরিট লিস্ট ক্যান্সেল করা হয়েছিল, ফার্দার একটা মেরিট লিস্ট তৈরি হয়েছে, তারপরে সেখানে 1463 জনকে বাদ দেওয়া হয়েছে নতুন করে রিঅ্যাসেসমেন্ট করে, এই পুরো ব্যাকগ্রাউন্ডটা বিচারপতি উল্লেখ করেছেন, আমি আর সেটা বলছি না। এরপরে দেখুন 5 নম্বর পয়েন্ট থেকে কিন্তু এই জাজমেন্টটা মূলত শুরু হচ্ছে। মূলত 5 নম্বর পয়েন্টে পিটিশনারদের আইনজীবীরা তারা যে বিষয়গুলো বলেছেন তাদের সাবমিশনটা উল্লেখ করা হচ্ছে। এখানে 5, 6, 7, 8, 9 এই অতগুলো পয়েন্টে মিস্টার সান্যাল অর্থাৎ সুবীর সান্যাল পিটিশনারদের আইনজীবী, তিনি মূলত রিইভ্যালুয়েশন, রিজার্ভেশন পলিসি, রেশিও, ভ্যাকান্সি আপডেট এই বিষয়গুলো নিয়ে বলেছেন। এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, আমি আর এগুলো ডিটেলসে বলছি না। 10, 11 এবং 12 এই পয়েন্টগুলোতে কিন্তু মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে আর্গুমেন্টগুলো করেছেন সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তিনি মূলত রিইভ্যালুয়েশন, ওএমআর ইস্যু, প্যানেলের উপরে অনেক প্রশ্ন তুলেছেন। তো এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যগুলো কিন্তু 10, 11, 12 নম্বর পয়েন্টে তোলা হয়েছে। মূলত রিইভ্যালুয়েশনের ব্যাপারটা আমি একটু আপনাদেরকে বলি এবং ওএমআর ইস্যু, যেখানে পিটিশনারদের মূল বক্তব্য ছিল যে কমিশন রিইভ্যালুয়েশন করতে পারবে না, কমিশনের কাছে অরিজিনাল ওএমআর সিট নেই, যে স্ক্যান কপি ওএমআর সিট রয়েছে সেটার উপর ভিত্তি করে রিইভ্যালুয়েশন অর্থহীন এবং রিইভ্যালুয়েশন এসএসসিকে পারমিট করছে না। সিঙ্গেল বেঞ্চ এর রিইভ্যালুয়েশন এই বিষয়টাকে কিন্তু খারিজ করে দিয়েছিল। তার জন্য কমিশন নতুন করে ইন্টারভিউ নেওয়ার পরে যে রিইভ্যালুয়েশন করছে এটা কিন্তু অনৈতিক বা এটা আইনত বিরুদ্ধ কাজ। তো তারপরে 13 এবং থেকে 17 নম্বর পয়েন্টে দেখুন জয়ন্ত মিত্র, আশিস চৌধুরী পিটিশনারদের আইনজীবী, তারাও মূলত প্যানেল, ভ্যাকান্সি, রিইভ্যালুয়েশন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এরপরে যদি আমরা জাজমেন্টের 18 নম্বর পয়েন্টে চলে আসি তাহলে দেখব রেসপন্ডেন্টদের পক্ষ থেকে মিস্টার কল্যাণ ব্যানার্জি এখানে বক্তব্য রেখেছেন, তার সাবমিশনটা উল্লেখ করা হয়েছে 18 এবং 19 নম্বর পয়েন্টে। তিনি মূলত দীর্ঘদিনের যে নিয়োগ এভাবে কিছু অভিযোগের ভিত্তিতে আটকে রাখা হয়েছে, এটাকে দ্রুত নিষ্পত্তি ঘটানো হোক এবং কিছু অভিযোগ যারা এনেছেন তারা যেহেতু নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, এতদিন ধরে তারা কোনো অভিযোগ তোলেননি, হঠাৎ করে তারা অভিযোগ আনছেন, তার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ রয়েছে, শিক্ষার্থীরা শিক্ষা পাচ্ছে না, যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তারা সাফার করছে এবং পুরো প্যানেলটাকে কেন ক্যান্সেল করা উচিত নয়, কেন বিচারপতিদের বিয়ন্ড প্লিডিং যাওয়া উচিত নয়, এই সমস্ত বিষয়গুলো তিনি মূলত তার যে সাবমিশন সেখানে তিনি উল্লেখ করেছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখুন 20 নম্বর পয়েন্ট থেকে এসএসসি তাদের বক্তব্য তুলে ধরছে। এসএসসির হয়ে মিস্টার মুখার্জি মূলত বক্তব্য রেখেছেন। এসএসসি মূলত পিটিশনারদের যে দাবিগুলো সেগুলোকে খারিজ করে তারা যে পিটিশনাররা অভিযোগগুলো এনেছিল, রিইভ্যালুয়েশন কেন করেছে এসএসসি, ভ্যাকান্সি আপডেট করতে হবে, রিজার্ভেশন পলিসি, 1:1.4 রেশিওতে ইন্টারভিউ ডাকা হয়নি, এই সমস্ত ইস্যুগুলো নিয়ে এসএসসি ডিল করেছে এবং তারা ব্যাখ্যা দিয়েছে। 20 নম্বর পয়েন্টে কেন এসএসসি রিইভ্যালুয়েশন করেছে সেটা তারা বলেছে। এসএসসির মূল বক্তব্য 11 ডিসেম্বর 2020 সালে সিঙ্গেল বেঞ্চ
তাদেরকে নির্দেশ দিয়েছিল যে 2016 সালের আপার প্রাইমারি রুলস 12(2) মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে, এবং সেইটা মেনেই রুল 12(3) অনুযায়ী এসএসসি এই রিঅ্যাসেসমেন্ট বা রিইভ্যালুয়েশন করেছে। সেখানে এসএসসি টেট সার্টিফিকেট তার স্কোরকে ভেরিফাই করেছে, এবং এই 12(3) যে রুল সেইটাকে এটা পারমিট করছে এসএসসিকে যে তারা এই কাজটি করতে পারবে, এবং এসএসসি এই কাজটি করেছে মূলত নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখতে। 21 নম্বর পয়েন্টে এসএসসি ভ্যাকান্সি নিয়ে বলেছে, এসএসসির মূল যে বক্তব্য যে ফিউচার ভ্যাকান্সি যেটা সেটা কখনোই যে এই নিয়োগ প্রক্রিয়া সেখানে অ্যাড হবে না, এবং এই যে ফিউচার ভ্যাকান্সিকে অ্যাড করার দাবি যেটা পিটিশনাররা বলছেন সেইটার জন্য কোনো প্রভিশনও নেই। তারা টেন্টেটিভ ভ্যাকান্সি, ফাইনাল ভ্যাকান্সি এগুলো তারা পাবলিশ করেছে রুল মেনে। 2020 সালে সিঙ্গেল বেঞ্চ তাদেরকে যে নির্দেশ দিয়েছিল তাদের এক্সিস্টিং প্যানেল ক্যান্সেল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য, সেখানে কোথাও বলেনি কমিশনকে যে নতুন ভ্যাকান্সি যা অ্যারাইজড হয়েছে সেগুলোকে ইনক্লুড করতে হবে। মূলত 14,339টি আগের যে ভ্যাকান্সি সেইটাকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিলেন, এবং কমিশন সেই কাজটি করেছে। 22 নম্বর পয়েন্টে কমিশন বলছেন যে ফিউচার ভ্যাকান্সি কেন যারা নতুন প্রার্থীদের ভ্যাকান্সি সেটা কেন পুরাতন প্রার্থীরা দাবি করতে পারেন না, তার সপক্ষে কিছু জাজমেন্ট দেখাচ্ছেন, এবং সেখানে তারা বলছেন যে ফিউচার ভ্যাকান্সি হচ্ছে একটি প্রসপেক্টিভ ক্যান্ডিডেটদের জন্য যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, সেই ভ্যাকান্সিটাকে যদি অ্যাড করে দেওয়া হয় এই নিয়োগ প্রক্রিয়াতে, তাহলে প্রসপেক্টিভ যারা ক্যান্ডিডেট তাদের যে অধিকার সেটাকে লঙ্ঘন করা হবে, এবং সেটা সংবিধান বিরুদ্ধ কাজ। 23 নম্বর পয়েন্টে কমিশন রিজার্ভেশন নিয়ে পরিষ্কার বলেছেন। রিজার্ভেশনের ক্ষেত্রে কমিশনের বক্তব্য যে ইউআর ক্যাটাগরি, যেটাকে বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, এবং ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার করার সময় সেখানে সমস্ত জেনারেল ক্যাটাগরিরাই থাকবে। তো এই বিষয়টাকে কমিশন খারিজ করেছে। কমিশন বলেছে যে ইউআর ক্যাটাগরি হচ্ছে ওপেন ফর অল ক্যাটাগরি বেসড অন মেরিট, এবং এখানে রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও আসতে পারবে। মাইগ্রেশন নিয়ে কমিশনের বক্তব্য যে মাইগ্রেশন নিয়ে যেটা বলেছে এরা পিটিশনাররা, যে মাইগ্রেশন অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদেরকে ইউআরে নিয়ে আসার ক্ষেত্রে শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করার সময় হবে, সেটা সঠিক নয়। এখানে 24 নম্বর পয়েন্টে কমিশন পরিষ্কার বলছেন কিছু জাজমেন্ট দেখিয়ে যে কোনো ক্যান্ডিডেটকে ডিসক্রিমিনেট করা যাবে না তার রিজার্ভেশন কাস্ট দেখে বা এজ দেখে, বা সে যদি একবার রিজার্ভেশন পেয়েও থাকে এটা দেখে যে তাকে মাইগ্রেট করা যাবে না। এটা করতে পারে, এবং এটা করা সংবিধান একটা সম্মত কাজ। তারপর 25 নম্বর পয়েন্টে কমিশন কিন্তু তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন ছিল 1.1:1 রেশিওতে তারা ইন্টারভিউয়ে ডাকেনি, তার ব্যাখ্যা তারা দিয়েছেন। তো মূলত এরপরে 28 নম্বর পয়েন্ট থেকে কিন্তু জাজমেন্টটা শুরু হচ্ছে, বিচারপতি তার জাজমেন্ট লেখা শুরু করছেন। এখানে 28 নম্বর পয়েন্টে বিচারপতি বলছেন, উই হ্যাভ হেয়ার্ড দ্য লার্নড অ্যাডভোকেটস appearing for the parties at length, and we have given our anxious consideration to the facts and circumstances of the cases. এবং 29 নম্বর পয়েন্টে বিচারপতি উল্লেখ করছেন যে রিজার্ভেশন রুলসটা নিয়ে বলেছে পিটিশনাররা, যে রিজার্ভেশনের ক্ষেত্রে ক্যাটাগরি মিনস অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মিনস হচ্ছে ইউআর ক্যাটাগরি। সেখানে বিচারপতিরা 29 এবং 30 নম্বর পয়েন্টে এই যে পিটিশনারদের পয়েন্ট, সেই পয়েন্টটাকে খণ্ডন করছেন। 29 নম্বর পয়েন্টে ক্যাটাগরি বিষয়টাকে ভালো করে ব্যাখ্যা করছেন, এবং 29 এবং 30 নম্বর পয়েন্টে তারা মূলত রিজার্ভেশন যে পলিসি বা রুলসটা পিটিশনাররা দাবি তুলেছিলেন, যে রিজার্ভেশনের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরি মিনস হচ্ছে জেনারেল ক্যাটাগরি, এবং সেখানে কোনো এসসি এসটি ওবিসি আসতে পারবেন না ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ারের সময়, এটা মেরিট লিস্ট প্রিপেয়ারের সময় তারা আসতে পারবে। সেক্ষেত্রে বিচারপতিরা 29 নম্বর পয়েন্টে ক্যাটাগরিটাকে ব্যাখ্যা করেছেন। সেখানে তারা বলেছেন পার্ট এ শিডিউল 3 টোটাল স্কোর বেসড মেরিট, এটা মিনস হচ্ছে ক্যাটাগরি, এবং বিচারপতিরা পরিষ্কার বলছেন যে ইউআর ক্যাটাগরিতে এই ক্যাটাগরির সাথে বাউন্ড ইউআর ক্যাটাগরিটা, এবং ইউআর ক্যাটাগরি মিনস হচ্ছে ওপেন ফর অল। এখানে মেরিট যাদের থাকবে তারা এসসি এসটি ওবিসি যাই হোক না কেন তারা কিন্তু আসতে পারবেন। এবং বিচারপতিরা এখানে পরিষ্কার লিখছেন, দেখুন যে ইন দ্য সেড কনটেক্সট ইট উড বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু কন্টেন্ট দ্যাট দ্য inclusion of all the candidates in the general category at the time of preparation of the interview list would be violative of the provisions of the concerned rules। অর্থাৎ এক্ষেত্রে পিটিশনাররা যে দাবি তুলছেন যে ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ারের সময় এসসি এসটি ওবিসিকে যদি ইন্টারভিউ লিস্টের সময় ইউআর ক্যাটাগরিতে যুক্ত করে নেওয়া হয় তাহলে এটা ভায়োলেট করে, কিন্তু এটা বিচারপতি বলছেন এই মতটা সঠিক নয়। দ্য আনরিজার্ভড ক্যাটাগরি ওপেন ক্যাটাগরি ইজ ইনএক্সট্রিবলি বাউন্ড উইথ দ্য টার্ম ক্যাটাগরি ইন ভিউ দেয়ারঅফ। এখানে বিচারপতিরা তারপরে এখানে পরিষ্কার লিখছেন, দ্য ওয়ার্ড ক্যাটাগরি ওয়াইজ ইন দ্য রুলস ক্যানট বি রিড টু বি নন ইনক্লুসিভ অফ আনরিজার্ভড ক্যাটাগরি। অর্থাৎ ক্যাটাগরি এই বিষয়টাকে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে ওপেন ক্যাটাগরি হিসাবে উল্লেখ করা হচ্ছে, এবং 30-এ তারা বলছেন যে এই ওপেন ক্যাটাগরি বিষয়টা উল্লেখ করছেন, এবং সেখানে সবাই আসতে পারবেন। এবং লাস্টে বিচারপতিরা লিখছেন, এখানে দেখুন, ইন দ্য সেড কনসেপচুয়াস দ্য আর্গুমেন্ট অফ মিস্টার সান্যাল দ্যাট মাইগ্রেশন অফ দ্য ক্যান্ডিডেটস আউট টু হ্যাভ বিন পারমিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড নট অ্যাট দ্য টাইম অফ প্রিপারেশন অফ দ্য ইন্টারভিউ লিস্ট ইজ নট অ্যাকসেপ্টেবল টু দিস কোর্ট। অর্থাৎ মিস্টার সুবীর সান্যালরা যে দাবিটা তুলেছিলেন যে ইন্টারভিউ লিস্টের সময় ইউআর ক্যাটাগরিতে কেউ আসতে পারবে না, এই বিষয়টা কিন্তু বিচারপতিরা নস্যাৎ করছেন, এবং তারা বলছেন যে না, এই বিষয়টা সঠিক নয়, এবং তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। ইউআর ক্যাটাগরি মিনস হচ্ছে ওপেন ক্যাটাগরি, যেখানে সকলেই কিন্তু আসতে পারবেন যাদের মেরিট রয়েছে। এই বিষয়টা বিচারপতিরা
30 এবং 29 নম্বর পয়েন্টে ব্যাখ্যা করছেন। 31 এবং 32 নম্বর পয়েন্টে বিচারপতিরা পুরো সিলেকশন প্রসেসকে ক্যান্সেল করার পক্ষপাতী কেন নন সেই বিষয়টা তারা ব্যাখ্যা করছেন। এক্ষেত্রে অনেকেই যারা পিটিশনার ছিলেন তারা বলছিলেন পুরো সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করতে হবে, সেই বিষয়টা বিচারপতিরা বলেছেন যে এটা সঠিক নয়। এক্ষেত্রে আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন এটা ভায়োলেট করা হতে পারে। তার কারণ পুরো সিলেকশন প্রসেস ক্যান্সেল করার দাবি যারা তুলছেন তারা যখন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেছিলেন তখন তারা কোনো প্রোটেস্ট করেননি, তখন তারা কোনো বিষয়ে চ্যালেঞ্জ করেননি। এবার সেইটাকে তারা পরবর্তীতে চ্যালেঞ্জ করছেন, এই বিষয়টা সঠিক নয়। তারপরে বিচারপতিরা 33 নম্বর পয়েন্টে ভ্যাকান্সি আপডেট এর বিষয়টা কিন্তু বেশ ভালোভাবে উল্লেখ করছেন এবং এখানে বিচারপতিরা পরিষ্কার লিখছে দেখুন যে ওয়ান্স এ প্রসেস অফ সিলেকশন ইজ অ্যানুয়াল নোটিফিকেশন অফ প্রবাবল অর অ্যান্টিসিপেটেড ভ্যাকান্সিজ মাস্ট বি ফর দ্য কনস্ট্যান্ট সিলেকশন ইয়ার। Any recruitment over and above the notified vacancies is impermissible in law. Such proposition cannot be nullified only on the ground that the term vacancy as defined in Rule 2(1)p include creation of new post. The said definition is general and not selection centric, and it cannot be construed to bring a post newly created within the ambit of the selection process. বিচারপতিরা পরিষ্কার বলছেন যে যখন নিয়োগ প্রক্রিয়া বার্ষিক হয় তখন যে বছর নোটিফিকেশন হয় সেই বছরের ভ্যাকান্সি নিয়োগ করা হয়। এক্ষেত্রে পিটিশনাররা যে দাবি তুলছেন যে রুল 2(1)p তে বলা হচ্ছে ইনক্লুড ক্রিয়েশন অফ নিউ পোস্ট, নতুন পোস্টকে যুক্ত করতে হবে, এটা সাধারণ একটি ব্যাখ্যা। এটা কখনোই বলছে না যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যে সিলেকশন প্রসেসটা শুরু হয়েছে সেখানে ভবিষ্যতের ভ্যাকান্সিকে এখানে অ্যাড করার কথাটা কিন্তু কখনোই বলা হচ্ছে না এই রুলটাতে। এবং বিচারপতিরা তারপরে 34 নম্বর পয়েন্টে পরিষ্কার বলছেন যে ফিউচার ভ্যাকান্সি যেটা ক্রিয়েট হবে সেটা প্রসপেক্টিভ ক্যান্ডিডেটদের জন্য, যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য এই ফিউচার ভ্যাকান্সিটা, এবং তারা এই ভ্যাকান্সিটা পাবে, এই বিষয়টা কিন্তু পরিষ্কার তারা বলছেন। 35 নম্বর পয়েন্টে বিচারপতিরা রিঅ্যাসেসমেন্ট এর বিষয়টাকে এবার উল্লেখ করছেন। সেখানে তারা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা উল্লেখ করেছেন যে 12 সেপ্টেম্বর 2022, 2023 এইরকম ডেটগুলোতে কমিশন যে এফিডেভিটগুলো দিয়েছিল কোর্টে, সেই এফিডেভিটগুলো থেকে কি কি বিষয়গুলো উঠে এসছে সেইটা, যে 14,339টা টোটাল ভ্যাকান্সি ছিল, যেখানে 2,28,660 প্রার্থীকে কমিশন প্রথমেই একবার রিঅ্যাসেসমেন্ট করেছিল এবং সিঙ্গেল বেঞ্চ 11 ডিসেম্বর 2020 সালে এই রিঅ্যাসেসমেন্টটাকে পারমিট করেনি এবং তার জন্য তাদের প্যানেলটাকে ক্যান্সেল করে নতুন করে প্যানেল বের করতে বলেছিল। তারপরে কমিশন আবার 14,052 জনের ইন্টারভিউ নিয়েছিল এবং তারপরে 14,052 জনের ইন্টারভিউ নেওয়ার পরে তারা আবার 1,463 জনকে বাদ দিয়েছিল এবং 1,463-র মধ্যে আবার তারা কিছু প্রার্থীকে ইনক্লুড করেছিল। সব মিলিয়ে তারা মোট 12,333 জনের প্যানেল তারা বের করেছিল। এবং এখানে দেখুন সমস্ত কিছু ডিটেলস লেখা রয়েছে এই টেবিলে, যে প্রথমে 12,589টি প্যানেল বের করেছিল, তার মধ্যে 902 জনকে ওয়েমার মিসম্যাচের জন্য বাদ দিয়েছিল, 81 জন বাদ পড়েছিল মার্কস মিসম্যাচ ডিফেস্ট ওয়েমারের জন্য, 71 জন ডিসকোয়ালিফাইড হয়েছিল একাডেমিক স্কোরের জন্য, 750 জনকে আবার তারা ইনক্লুড করে নিয়েছিল জোন অফ কনসিডারেশনের ক্ষেত্রে। তার ফলে টোটাল মেরিট বা প্যানেল বেরিয়েছিল 13,339 জন প্রার্থীর, এবং বাকি বাদ পড়েছিলেন মূলত 713 জন প্রার্থী 1,463 জনের মধ্যে। এই যে পয়েন্টটা এখানে 36 নম্বর এতে বিচারপতিরা পয়েন্টে উল্লেখ করছেন যে এই যে রিঅ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা যেটা পরবর্তী ধাপে কমিশন করেছে, 1,463 জনকে বাদ দিয়েছে, তার মধ্যে আবার তারা 750 জনকে অ্যাড করে নিয়েছে, কিন্তু এই 1,463 জনের মধ্যে 713 জনকে আলটিমেটলি তারা বাদ দিয়েছে। তো এই রিঅ্যাসেসমেন্টটা নিয়ে যারা পিটিশনে তারা প্রশ্ন তুলেছেন, কমিশনের এই রিঅ্যাসেসমেন্টের তারা বিরোধিতা করেছেন। 36 নম্বর পয়েন্টে বিচারপতিরা বলছেন যে কমিশন আগেও 2,28,000 প্রার্থীর রিঅ্যাসেসমেন্ট করেছিল, যেটাকে কিন্তু দ্য জাজমেন্ট ডেটেড 11 ডিসেম্বর 2020 সালে এটাকে চ্যালেঞ্জড হয়েছিল এবং কমিশনের এই রিঅ্যাসেসমেন্টটাকে বাতিল করেছিল সিঙ্গেল বেঞ্চ। তার পরবর্তীতে কমিশন আবার যে নতুন করে রিঅ্যাসেসমেন্ট করেছে এইটা নিয়ে দেখুন 39 নম্বর পয়েন্টে বিচারপতিরা বলছেন আপন সাচ রিএভ্যালুয়েশন ইনিশিয়ালি 1463 প্রার্থীর, তো এইটাকে তার মধ্যে যারা এক্সক্লুড হয়েছিল, আপন ফার্দার রিভিশন এন্ড পেরুজিয়াল অফ রেকর্ডস অফ 902 ক্যান্ডিডেট, 750 ক্যান্ডিডেটস ওয়ার বট উইদিন দ্য জোন অফ কনসিডারেশন অ্যান্ড অ্যাকর্ডিংলি, অর্থাৎ 750 জনকে তারা 1463-র মধ্যে আবার জোন অফ কনসিডারেশনে নিয়েছিল, 713 জনকে আলটিমেটলি তারা বাদ দিয়েছিল। বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন যে এখানে বলছে দেখুন যে 713 ওয়ার আলটিমেটলি এক্সক্লুডেড, সাচ এক্সক্লুশন ইজ নট সাস্টেনেবল ইন ল অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্য সেড ক্যান্ডিডেট অলসো কাম উইদিন দ্য জোন অফ কনসিডারেশন। অর্থাৎ এই যে 713 জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে এরাও কিন্তু জোন অফ কনসিডারেশন আসবে, তার কারণ এই রিঅ্যাসেসমেন্টটা কমিশনের সঠিক নয়। 14,339টি ভ্যাকান্সি অলরেডি রয়েছে, তার ফলে কমিশনের কোনো বাধা নেই এই 713 জনকে ইনক্লুড করতে। 1,463 জনকে বাদ দিয়েছিল, 750 জনকে 1,463 জনের মধ্যে অলরেডি নিয়োগ করে ফেলেছিল, 713 জন বাকি ছিল, সেই 713 জনকেও কমিশনের এই যে রিঅ্যাসেসমেন্ট করে বাদ দেওয়া এটা উচিত হয়নি বলে মনে করছে মহামান্য ডিভিশন বেঞ্চ। এবং 40 নম্বর পয়েন্টে তারা এটা লিখে দিচ্ছে, ইন আওয়ার ওপিনিয়ন দ্য কমিশন হ্যাড নো জুরিসডিকশন টু রি-ইভালুয়েট অর রিচেক অর স্ক্রুটিনাইজ ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ইচ অফ দ্য অ্যাফোরসেড 14,052 ক্যান্ডিডেটস বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি আফটার কমপ্লিশন অফ দ্য পিটি। সাচ অ্যাক্ট ইজ দাস নট সাস্টেনেবল ইন ল অ্যান্ড ইজ সেট অ্যাসাইড। অর্থাৎ কমিশন এই যে 14,052 জনের নতুন করে আবার স্ক্রুটিনাইজ করেছে,
তাদের মধ্যে থেকে 1463 জনকে বাদ দিয়েছে, তারা বলছে এটা রি-ইভ্যালুয়েট করেছে বা রিচেক করেছে। এই বিষয়গুলোকে কিন্তু বিচারপতিরা বলছেন এটা নট পারমিসিবল, এটা জুরিসডিকশনের আওতায় পড়ছে না, এবং তার জন্য এইটাকে তারা সেট অ্যাসাইড বা বাতিল করছেন, এবং তারা যে 14,052 জনের প্যানেল ইন্টারভিউ নিয়েছিল তাদেরকে নিয়ে নতুন করে প্যানেল তৈরি করার কথা 41 নম্বর পয়েন্টে বলছেন। Accordingly, this court directs the Commission to prepare and publish the final merit list and the panel in terms of Rule 12.5 and Rule 12.6 of the 2016 rules, respectively, of the 14,052 candidates in accordance with law within a period of 4 weeks from date. অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে এই জাজমেন্ট ডিক্লেয়ার হওয়ার মধ্যে রুল 12.5 এবং রুল 12.6 2016 অনুযায়ী 14,052 জন প্রার্থীর যারা প্রথমে ইন্টারভিউ দিয়েছিল তাদের সকলকে নিয়ে একটি প্যানেল তৈরি করতে হবে। বলে রাখা ভালো, এই 14,052 জনের মধ্যে 13,339 প্যানেল অলরেডি কমিশন প্রকাশ করেছিল, বাদ পড়েছিল মাত্র 713 জন প্রার্থী। এই 713 জন প্রার্থীকে কিন্তু আবার ইনক্লুড করে নতুন করে প্যানেল তৈরি করার কথা কমিশনকে বলল মহামান্য বিচারপতিরা 4 সপ্তাহের মধ্যে। 42 নম্বর পয়েন্টে এখানে পরিষ্কার কমিশনকে বলা হচ্ছে, উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস thereafter the commission shall hold counseling and recommend all the 14,052 candidates who appeared in the PT। অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে প্যানেল পাবলিশ হওয়ার 4 সপ্তাহের মধ্যে কমিশনকে 14,052 জন ক্যান্ডিডেটকে কিন্তু রেকমেন্ড করতে হবে, অর্থাৎ কাউন্সিলিং করাতে হবে। তার মানে এক্ষেত্রে কিছু প্রার্থীর যে কাউন্সিলিং হয়ে গেছিল তারা নতুন করে বলছিলেন যে তাদের কি আর নতুন করে কাউন্সিলিং হবে নাকি ওই কাউন্সিলিংটা হবে। এক্ষেত্রে কিন্তু দেখুন জাজমেন্টে পরিষ্কার বলা হচ্ছে 14,052 জনের কিন্তু নতুন করে আবার কাউন্সিলিং এবং তাদেরকে রেকমেন্ডেশন দেওয়ার কথা বলা হচ্ছে। এবার কমিশন এটা ডিসাইড করবে যে 14,052 জনের মধ্যে যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদেরকে আর তারা নতুন কাউন্সিলিং করাবে কি করাবে না, বা ওই কাউন্সিলিংটাকে তারা পুরোপুরি বাতিল করে দেবে কি করে দেবে না। যদি ওই কাউন্সিলিংটা থাকে তাহলে একটা সমস্যা দেখা যেতে পারে, তার কারণ এই যে 713 জন নতুন প্রার্থী ইনক্লুড হবে এদের মধ্যে অনেকেই হয়তো হায়ার র্যাঙ্ক করতে পারে, তারা হয়তো দাবি তুলতে পারে তারা নতুন করে স্কুল চুজ করবে, নতুন কাউন্সিলিং করানো হোক। তো সেক্ষেত্রে কমিশন হয়তো এই জটিলতা এড়াতে নতুন করে কাউন্সিলিং করতেও পারে, আমাদের যেটা মনে হচ্ছে। আপন সাচ রেকমেন্ডেশন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার শ্যাল বি ইস্যুড টু দ্য সেট ক্যান্ডিডেটস বাই দ্য কম্পিটেন্ট অথরিটি উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস thereafter in accordance with law। অর্থাৎ এর পরে, অর্থাৎ কাউন্সিলিং করানোর 4 সপ্তাহের পরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে প্রার্থীদের যাদেরকে রেকমেন্ড দেবে। All the respondent authorities shall ensure that the above direction are compiled within the period of stipulated above। অর্থাৎ এই যে ডিরেকশনগুলো দেওয়া হচ্ছে এগুলোকে দেখতে বলা হচ্ছে যে এগুলো কমিশন সঠিকভাবে পালন করে, যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে। 44 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা হচ্ছে, with the above observation and direction the appeals and all connected application are disposed of। এই বিষয়গুলো উল্লেখ করে সমস্ত অ্যাপিল এবং অ্যাপ্লিকেশনকে ডিসপোজ করা হচ্ছে, জাজমেন্ট এখানেই শেষ হচ্ছে। অর্থাৎ এই জাজমেন্টের মূলত কতগুলো যে দিক সেই দিকগুলোকে আমি আরও একবার সংক্ষেপে বলছি। প্রথম যে পিটিশনাররা দাবি তুলেছিলেন যে রিজার্ভেশন রুলস, এই রিজার্ভেশন রুলসের ক্ষেত্রে তারা যেটা বলেছিলেন যে ইউআর ক্যাটাগরিটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিদের জন্য, এখানে যখন ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে তখন শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই থাকবে, পরবর্তীতে যখন ফাইনাল মেরিট তৈরি হবে ইন্টারভিউয়ের পর তখন যারা মেরিটে আসবে রিজার্ভ ক্যাটাগরির মধ্য থেকে তারা যুক্ত হতে পারবে। এই দাবিটাকে বিচারপতিরা গ্রহণ করলেন না, বিচারপতিরা বললেন ইউআর ক্যাটাগরি মানে ওপেন ক্যাটাগরি, এখানে সবাই যুক্ত হতে পারে, ইন্টারভিউ লিস্ট তৈরির সময়ও এখানে যাদের মেরিট থাকবে তারা আসতে পারে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা পিটিশনার ছিলেন তারা যেটা বলছিলেন ভ্যাকান্সি আপডেট করতে হবে, যে ফিউচার ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে সেইটাকে আপডেট করতে হবে রুল 8(3)B মেনে, যে টেন্টেটিভ ভ্যাকান্সি ডিক্লেয়ার করার পরে ফাইনাল ভ্যাকান্সি ডিক্লেয়ার করতে হবে ইন্টারভিউয়ের 15 দিন আগে, এবং সেখানে ফিউচার ভ্যাকান্সি যা ক্রিয়েট হবে সেটাকে অ্যাড করতে হবে। এক্ষেত্রে কমিশনও বলছিল সেটা অ্যাড করবে না, এবং বিচারপতিরাও বললেন যে এই ফিউচার ভ্যাকান্সি নতুন প্রার্থীদের জন্য, নতুন নিয়োগের জন্য, এখানে পূর্বের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে ফিউচার ভ্যাকান্সি দেওয়া হবে না, তার মানে ভ্যাকান্সি আপডেট হচ্ছে না, এটা পরিষ্কার বলে দেওয়া হলো। আরেকটা যে দাবি পিটিশনাররা তুলছিলেন যে 1:1.4 রেশিওতে, সেই দাবিটাকেও কিন্তু বিচারপতিরা উল্লেখ করলেন না। কিন্তু পিটিশনারদের একটি দাবিকে মানা হলো, যেটা হচ্ছে রিঅ্যাসেসমেন্ট, যেটা কমিশন করে 1463 প্রার্থীকে বাদ দিয়েছিল। আলটিমেটলি তারা 1463-র মধ্যে 750 জনকে পুনরায় ইনক্লুড করে নেয়, 713 জন প্রার্থী বাদ যায়। এই 713 জন প্রার্থীকে কিন্তু পিটিশনাররা বলছিলেন যে এই 713 জন প্রার্থীকে বাদ দেওয়া সঠিক হচ্ছেন না, এদেরকে যুক্ত করতে হবে। সেই দাবিটাকে আলটিমেটলি মানা হলো এবং তাদেরকে নিয়েই নতুন করে একটি মেরিট লিস্ট তৈরি করার কথা নির্দেশ দেওয়া হলো, এবং 4 সপ্তাহের মধ্যে সেই মেরিট লিস্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো। তার 4 সপ্তাহ পরে কাউন্সিলিংটা কিন্তু 14,052 সকলের জন্যই বলা হয়েছে। এখন কমিশন ডিসাইড করবে তারা আগে যে কাউন্সিলিংটা নিয়েছিল সেটা কি রাখবে না সেটাকে বাতিল করে নতুন করে একদম কাউন্সিলিং নেবে। তো তার পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে বলা হয়েছে। এই হচ্ছে পুরো ডিরেকশন। আমি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।